সিল্ক এটা যেটা আসলে বিভিন্ন কোম্পানি এক একজন এক এক কোম্পানি তার নামে ডাকে। তোমরা যেটাকে জিপফিল দেখো ভাবো যে ওইটাই কোথায় তার আসল নাম। হ্যাঁ, ঠিক ওইরকম, ওইটা তাদের ট্রেড নেম। তো এখানে যে সিল্কটা আছে তার নাম হচ্ছে সফট সিল্ক। এটা আমাদের আজকের যে সায়েন্টিফিক পার্টনার কোভিডিয়ান তাদের এটা, ঠিক আছে, এটা হচ্ছে সিল্ক। এরপরে এখানে যেটা আছে সার্জিক প্রো, দ্যাট ইজ পলিপ্রোপাইলিন, প্রোলিন যেটা নামে তোমরা চেনো, পলিপ্রোপাইলিন সার্জিক প্রো, ঠিক আছে, এটা মনোফিলামেন্ট। আরেকটা এখানে আছে পলিসর, এটা তোমরা যেটাকে ভিক্টিল বলে ডাকো, তাহলে এটা কি, এটা হচ্ছে পলিগ্লাইসিন 910, এটা সেটাই। আরেকটা এদের আছে ডেক্সন, ডেক্সন সেটা হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড, ঠিক আছে, জেনারিক নেম হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড সেটা। এর বাইরে আরো আছে ডেক্সন, এটা আরেকটা আছে পিডিএস নামে আমরা চিনি, ঠিক আছে। এই ম্যাগজনটা এখন এটা একটা মনোফিলামেন্ট অ্যাবজর্বেবল, ডিলেড অ্যাবজর্বেবল, মানে এখন আসলে এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে পলিগ্লাইকোনেট, মিডলাইন ক্লোজারের জন্য এখন আসলে এটাই সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি, এবং এটা বিভিন্ন রকমের পাওয়া যায়। এখানে আমরা যেটা দেখছি একটা, এগুলো অনেক ভালো একটা ইনস্ট্রুমেন্ট, এবং এখানে দেখো কোথায় ছিঁড়তে হবে এটা বলা আছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলার পরে এরকম কিছু আমরা পাবো, এবং সেখান থেকে আবার আমরা বলছিলাম কি শার্প ইনস্ট্রুমেন্ট কখনোই হাত দিয়ে ধরবো না, তাহলে আমরা নিডল হোল্ডার এটা নিয়ে নিব। নিডল হোল্ডারে যে নিব, খেয়াল করে দেখো আমার কোথায় ধরতে হবে। এই নিডলের এটা হচ্ছে টিপ, আর যেখানে আমার সুচার ম্যাটেরিয়ালটা লাগানো আছে সেটা কি বলে সোয়াজ এন্ড। এই পেছনের 1/3 সামনে 2/3 এই জাংশনে আমরা এটা লাগাবো। খেয়াল করে দেখো এখানে কিন্তু এটা লুপ, তাহলে প্রথম নট উঠানোর পরে এটা বাঁধার কোনো কিছু লাগে না, সবচেয়ে সুবিধা হচ্ছে এটা। অনেক সময় আমরা প্রোলিন দিয়ে ওখানে কি অনেকগুলো নট দিতে হয়, 6টা 7টা, যতক্ষণ পর্যন্ত না সার্জন টায়ার্ড হয়ে যাচ্ছে। এইটার সুবিধা হচ্ছে তুমি যখন এটার ভিতর দিয়ে এখানে ঢুকাই নিচ্ছ আর কোনো নট দেওয়া লাগে না, সবচেয়ে সুবিধা। এখন আমরা সাধারণত এটাই ইউজ করে থাকি, এটা হচ্ছে লুপ ম্যাগজন। আমরা মিডলাইন ক্লোজের জন্য বা প্যারামিডিয়ান ক্লোজটা এখন আমি এটা দিয়েই করে থাকি, এবং এটা খুবই শক্তিশালী একটা সুচার, হ্যাঁ, এটা যার মেমোরি আছে এবং ডিলেড অ্যাবজর্বেবল। এর বাইরে আরেকটা সুচার ম্যাটেরিয়াল যেটা খুব ইউজ করি এখন আমি, তার নাম হচ্ছে ভি-লক। ভি-লক এটাও কিন্তু পলিগ্লাইকোনেট, কিন্তু এটারও একটা সুবিধা হচ্ছে একা একা যদি সার্জারি করো তাহলে সুচার ম্যাটেরিয়ালটা লাগবে, এখানে তোমার অ্যাসিস্ট্যান্টও লাগবে না। এটার মানেটা কি আবার? এটা মানেটা হচ্ছে এটা খুললেই আমরা বুঝতে পারবো এটার মানেটা আসলে কেমন, এবং এখানেও কোথায় ছিঁড়তে হবে সেটা দেখানো আছে। এরকম ঠিক আছে। এইখানে খেয়াল করে দেখো, ওইখানে যেমন পুরো সুতাটাই আলাদা ছিল, দুইটা মাঝখানে এখানে লাগানো, এখানে খেয়াল করে দেখো টিপের এখানে একদম লাস্টের টেইলে ছোট্ট একটা গ্যাপ আছে। এইটার ভিতর দিয়ে যখন আমি ঢুকাই নিব তখনই কিন্তু সেটা লক হয়ে যাবে, তাহলে ওইখানেও কিন্তু কোনো নট দিতে দেওয়ার দরকার নেই।
তাহলে বললাম যে এটা নিজে নিজে সেলাই করার জন্য, আর কাউকে ধরে টানতে হবে না। কারণ হচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখবা এর বডির মধ্যে প্রচুর কাটা দেয়া আছে, ওয়ান ওয়ে, একদিকে কাটা। তুমি যখন এটা টিস্যুর ভিতর দিয়ে উঠাবা সেটা কখনো আর নিচের দিকে আসবে না। তুমি যেটা যেখানে উঠাবা, যেটুকু টাইট করবা ওই টাইট করেই থাকবে। সাধারণত এটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি যখন ইনসিশনাল হার্নিয়া করে থাকি তখন আমরা এটা ব্যবহার করে থাকি। কারণ যখন আমি অন্যান্য সুচার মেটার, আমি যদি প্রোলিন দিয়ে এটা করি, এটা বাইট করার সাথে সাথেই আবার আমার তো ইন্ট্রাপেরিটোনিয়াল প্রেসার তখন বেশি, নিউমোপেরিটোনিয়াল করা, এটা সাথে সাথে খুলে যায়। তাহলে এইটা দিয়ে টাইট করলে যেখানে তুমি করলে সেটাই থাকবে। সবাই এটা একটু ধরে দেখতে পারো, দেখবা যে কিন্তু খুব সাবধানে, খালি হাতে দিলে হাত ছিঁড়ে যাবে, একদম হাত কেটে যায়। এটা গ্লাভস ছাড়া আসলে ধরাই উচিত না। তোমরা এটা পরে খেয়াল করে দেখো। তাহলে এইগুলো হচ্ছে সুচার মেটেরিয়াল কমনলি আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমরা একদম শেষের দিকে চলে আসছি। যে কোনো এই যে ফয়েলটা সুচার ম্যাটেরিয়ালের কোন জায়গাটায় খুলতে হবে সেটা কিন্তু দেয়া আছে। খেয়াল করে দেখো, এখানে ডট ডট দেয়া আছে, মানে এই জায়গাটায় ছিপতে হবে। দেখা যাচ্ছে? এখানে দেখা যায়? তাহলে আমরা সেখানে কিন্তু এটা খুলে নিব, এবং এইখানে যদি আমরা খুলে ফেলি তাহলে দেখো সেখানে আমরা নিডলটা পাবো, সেখানেই আমরা নিডলটা পাবো। এবং আমরা এটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কখনো নিডল হাত দিয়ে ধরবো না। তুমি অন্য জায়গাতে যদি খোলো তখন কিন্তু এটা টেইলটা চলে আসবে, এটা ঝুলতে থাকবে। তাহলে আমরা সবার প্রথমেই নিডলটা আমরা নিয়ে নিব। নিডলটা নিয়ে এখন তুমি এটা কিভাবে সুতাটা দিবা, তুমি চাইলে এইভাবে করে নিতে পারো, কিংবা এইটা ধরে একদিকে টানতে পারো, বা এইটা একদিকে নিতে পারো। তিনটা উপায়। কি করবা, জাস্ট এটা তুমি ফিক্স করে রাখো, সুতাটা সরায় নাও। অর্থাৎ নিডল ট্রিক যেন কারো না হয় এটা ইনশিওর করে। কারণ এই দিতে গেলে দেখো পাশে তোমার অ্যাসিস্ট্যান্ট আছে, তাকে তুমি ইনজুর করবে। তাহলে এই হাত কখনো নড়ানো যাবে না। এটা ফিক্স করে এটাকে সরায় নাও, তাহলে এটা হয়ে যাবে। যদি দেখো যে এটা ঠিকমতো ধরা হয় নাই, তখন তোমার ফোর্সেপ দিয়ে এটাকে ঠিক করে নেবে। ঠিক আছে? এখন আসো কিভাবে আমরা এটা স্টিচ দিব। স্টিচ দেওয়ার জন্য, এবং আবারও আমরা বলছি, আমরা শুধু এখানে না, এগুলো এখন না, শোনো ভাই ছেলে, এগুলো এখন এখানে না, তাহলে এখন যেটা হচ্ছে দেখো, আমরা যখন নিডল ট্রিক করব কোন সারফেসে, সেটা অলওয়েজ 90 ডিগ্রিতে হবে, তাহলে সবচেয়ে কম ইনজুরি হবে। তুমি যদি এটা 45 ডিগ্রি করো, তুমি নিজে চিন্তা করো যে আমার টিস্যুর মধ্যে কত বেশি পেনিট্রেশন হবে। তাহলে সবচেয়ে কম ইনজুরি করার জন্য এটাকে আমার 90 ডিগ্রি করে নিতে হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তুমি কত দূরে, তুমি তো এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, এত দূর থেকেও নিতে পারো। কত দূর থেকে প্রথম এই বাইকটা উঠাবা, তাহলে সেটাও কিভাবে জানবো? তোমার এই যে স্কিনের যে ডেপথ, স্কিনের ডেপথ যদি x হয়, তাহলে আমি স্কিনের এই কাট মার্জিন থেকে x দূরত্ব থেকেই বাইকটা উঠাবো। তাহলে x দূরত্ব থেকে রাইট অ্যাঙ্গেল করে বাইকটা উঠাই নিয়ে আমরা অপোজিট সাইডে কত যাব, তাহলে x দূরত্বে। তাহলে অপোজিট সাইডে x দূরত্বে আমরা চলে আসলাম। কখনোই হাত দিয়ে নিডল ধরা যাবে না। তাহলে দেখুন এটা আমার কিন্তু উল্টা হয়ে আছে, তাই না? তাহলে এখন এটা আমার কি করতে হবে, সোজা করার ব্যাপার আছে। তাহলে সেটা তুমি কিভাবে করতে পারো, এইভাবে ধরে করে নিতে পারো, অথবা তোমার যে কোনো ভাবে এটা দেখো, যদি আমি এইভাবে রাখি, এটা জাস্ট ক্যাচ করবা না, ধরবা, জাস্ট দুইটা জিনিস নিয়ে ঘুরাই দিবা। সুপাইনেশন, প্রোনেশন। সুপাইনেশন দুই হাতে দুই মুভমেন্ট, তাহলে কিন্তু এটা ঘুরে যাবে।
হ্যাঁ, তারপরে তুমি যদি এটা খুব ভালো কসমেটিক্যালি এটা ক্লোজ করতে চাও তখন এইভাবে আমরা কখনোই আমরা কিন্তু নিডলটা ধরবো না, শুধু থ্রেডটাই আমরা টানবো। ঠিক আছে, এখন আমরা রিপ নট এইটা যে দেখো এখন দিলে কিন্তু দেখো খুলে যাচ্ছে, তাহলে সেটা যেন না খুলে নিয়ে এটাকে আবার এই পাশে নাও, দেন এটাকে স্কয়ার করো, এখন এটা থেকে যাবে। ঠিক আছে, তারপর এটা কি করব, ভি এর ভিতর থেকে দিতে হবে। সুইচের যে কাটবা সেটা কিভাবে কাটবা দেখো, লটা হচ্ছে তুমি যেখানে প্রথম নটটা দিলা, প্রথম স্টিচটা উঠালা, পরের স্টিচটা কত দূরে নিবা সেটা তো এখানেও নিতে পারো, আরো দূরেও নিতে পারো। কোথায় নিবা সেটার দূরত্ব হবে, প্রথম স্টিচ থেকে পরের স্টিচের দূরত্ব হবে 2x, অর্থাৎ ডেপথ যা থাকবে তার দ্বিগুণ। তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি এই স্টিচারটা তো এইটা ধরো আমি রাখলাম বড় আর এটাকে আমি ছোট করে কাটলাম, এভাবে রাখতে পারি না? কি সমস্যা হবে? পরের স্টিচের ভিতর ওইটা চলে যাবে। তাহলে আমার এই যে যে অংশটুকু এখানে রাখবো সেটা কি হবে, 2x এর চেয়ে কম হতে হবে, এটা হচ্ছে বেসিক। তাহলে সেটা কতটুকু করব, x ই করব, কারণ এর পাশেও আরেকটা x থাকবে, যেন ওই দুইটা মিলে তার কখনোই আরেকটার মধ্যে ঢুকে না যায়। আমরা এরপরে আরেকটা বাইট দিয়ে দিলাম। প্রথম যেটা দিলাম সেটা কি ছিল, ভার্টিক্যাল ম্যাট্রিক্স ফিচার, তাই না? এখন আরেকটা ম্যাট্রিক্স ফিচার আছে, সেটা কি, হরাইজন্টাল ম্যাট্রিক্স ফিচার। ভার্টিক্যাল ম্যাট্রিক্স ফিচার, হরাইজন্টাল ম্যাট্রিক্স ফিচার, সেটা কখন দেই আমরা? আমরা হেমোস্টেসিস যখন করতে হবে তখন সাধারণত আমরা সেটা দিয়ে থাকি। তাহলে সেটা কিভাবে দিব আমরা, এখান থেকে আবারও কতটুকু দূরে, 2x নিয়ে আবার এখানে আমরা উঠাবো। ওটা বের করব না এই পাশ থেকে, ঠিক আছে, তাহলে আবার আমরা রিপ নট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন স্টিচটা আমরা কাটবো কিভাবে, কোথায় আমরা কাটবো? খেয়াল করে দেখো, প্রথমটার ক্ষেত্রে তুমি যদি এই নটটা ধরো, এটাকে টান দিব, টান দিয়ে এখন আমি এখানে কাটতে পারি, পারি না? এখানে যদি কাটি তাহলে কি হবে, তাহলে বাইরের যে অংশটুকু আছে এনভায়রনমেন্টের সাথে সেটা কি কন্টামিনেশন হচ্ছে না? তাহলে এটা ধরে যখন টানবো দেখো সেই অংশটা ভিতর দিয়ে ঢুকে সেটা বের হবে। তাহলে বাইরের কন্টামিনেশন আমি ভিতরে নিয়ে তারপর বের করছি। তাহলে কোথায় কাটবো? তাহলে এমন জায়গায় কাটবো স্কিনের সাথে ঘেঁষে, তাহলে আমার হয়ে যাবে। আমি যদি এখন এটাকে এইখানে কাটি, খেয়াল করো, কাটলাম, এখন যদি টান দেই, খেয়াল করছো, তাহলে কাটার পরে ঠিক এইরকম থাকবে। ক্লিয়ার? ঠিক এইরকম হতে হবে। যদি দেখো যে এরকম নাই, তার মানে বুঝবা যে কোনো একটা অংশ ভিতরে রয়ে গেছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে তাহলে কি করব? এইটা বলো তাহলে কোথায় কাটবো? এটা তোমাদের জন্য একটা কুইজ।
তোমরা যেখানে বলবে আমি সেখানেই কাটবো। এটা তো এইভাবে আছে। বললাম তারপরে হ্যাঁ বলো কোথায় কোন পাশে এই পাশে এই পাশে এখানে ওই পাশে মানে এদিকে কাটবো না 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 ওই পাশে অপোজিট সাইড। এখানে আচ্ছা তাহলে এখানে আমি কাটবো হ্যাঁ কাটলাম। এখন আমি যদি টান দিই এই যে অংশটা এটা ভিতর দিয়ে যাবে না, তাহলে কি করলাম তাহলে দুই দিকে কাটবো। তাহলে এই অংশটা আমরা দুই দিকে কেটে বের করে নিব, তারপরে বাকিটা হাতে আবারও দেখো সেই চারটে। ঠিক আছে। আচ্ছা গাইনিতে আমাদের সিজারের যে পেশেন্টগুলো আসে ওই মানে হরমোনাল কারণ ফিজিওলজিক্যাল কারণে অনেক স্কিনটা অনেক ঠিক থাকে, অনেক মোটা থাকে। ধরো ওই সমস্ত মহিলাদের স্কিনের থিকনেস 4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, তাহলে আমি যে বাইকগুলা উঠাবো প্রথম মানে স্কিন থেকে পরের স্টিচের দূরত্ব কত হবে? 4 সেন্টিমিটার যদি হয় মানে স্কিনের থিকনেস, তাহলে পরেরটার ক্ষেত্রে কতটুকু হবে? তাহলে দুইটা স্টিচের মাঝখানে যদি 8 সেন্টিমিটার হয় টোটাল তোমার ইনসিশনটা কত সেন্টিমিটার? তাহলে কিভাবে এটা করব? তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? স্কিনের থিকনেসটা আমাকে কমানোর উপায়টা কি তাহলে? তাহলে আমরা সাবকিউটেনিয়াস আগে ইন্টারফেস স্টিচ দিব, নিয়ে থিকনেসটা আমি ঠিক করে নেব। ক্লিয়ার? এটা কি বুঝছো? এবং অনেক সময় আমাদের কি করতে হয়, সেখানে একটা সাবকিউটেনিয়াস প্লেট দিতে হয়, তো একটা এত বেশি থাকে যে ওখান থেকে ওগুলো গলে গলে তোমার ডিসচার্জ হতে থাকে। ঠিক আছে। আসলে আমরা আর মানে দেরি করতে পারতেছি না, অনেক সময় আমরা নিয়ে ফেলছি। আমরা এখানে আসলে শেষ করব। তোমাদের কারো কোনো কোয়েরি আছে কিনা? The end of this